প্রত্যেক মানুষই এই পৃথিবীতে জন্মায় অসীম সম্ভাবনা আর অদ্ভুত এক শক্তি নিয়ে। ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতরেই কোনো না কোনো বিশেষ প্রতিভা, ক্ষমতা এবং মহত্বের বীজ রেখে দিয়েছেন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো খুব অল্প কয়েকজন মানুষই সেই সম্ভাবনাকে আবিষ্কার করতে পারেন, নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, নিয়মিত চর্চার মাধ্যমে তাকে বিকশিত করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিকে কাজে রূপ দেন। আর এই কারণেই একই সম্ভাবনা নিয়ে জন্ম নিয়েও কেউ কিংবদন্তি হয়ে ওঠেন আর কেউ ভিড়ের মধ্যেই হারিয়ে যান। বন্ধুরা, আজ আমি এমন এক অসাধারণ ব্যক্তিত্বের কথা বলবো, যিনি মাত্র 22 বছর বয়সেই এমন এক সৃষ্টি করে গিয়েছেন যা সময়ের পরীক্ষায় আজও অমর। আজ প্রায় 100 বছর পরেও আমরা তার লেখা পড়ি, আবৃত্তি করি, শুনি আর মুগ্ধ হয়ে যাই। শুধু তাই নয়, আজ থেকে আরও 100 বছর পরেও মানুষ তাকে একই শ্রদ্ধা, একই ভালোবাসা আর একই বিস্ময়ের সঙ্গে স্মরণ করবে। কারণ কিছু সৃষ্টি শুধু একটি সময়ের জন্য হয় না, সেগুলো হয়ে ওঠে চিরকালের সম্পদ। বলুন তো আমি কার কথা বলছি? হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলাদেশের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু বন্ধুরা, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন কখনো ছিল না যে নজরুল কী লিখেছিলেন। আমার প্রশ্ন ছিল, তিনি কিভাবে পারলেন মাত্র 22 বছর বয়সে, কিভাবে একজন মানুষের ভিতরে এত বিশাল শব্দভাণ্ডার তৈরি হলো? কীভাবে তিনি এত অল্প বয়সে আয়ত্ত করলেন কোরআন, আরবি ও ফার্সি, সংস্কৃতি, সাহিত্য, হিন্দু পুরাণ, গ্রিক মাইথোলজি, ভারতীয় দর্শন, পাশ্চাত্য ইতিহাস, সাহিত্য, সঙ্গীত এবং মানুষের মনের এত গভীর অনুভূতি? কিভাবে তার কলমে একই সঙ্গে ফুটে উঠল বিদ্রোহ, প্রেম, মানবতা, সাম্য এবং আধ্যাত্মিকতা? এটা কি একদিনে সম্ভব? অবশ্যই নয়। কোনো মানুষই একদিনে মহিরীয় হয়ে ওঠেন না। মানুষটাকে আগে শুরু করতে হয়, স্টার্ট উইথ স্মল, যেটা আমি সবসময় বলি। প্রতিটি মহিলার পিছনে থাকে বছরের পর বছর নিরলস প্রস্তুতি, থাকে অদম্য কৌতূহল, থাকে বইয়ের প্রতি গভীর ভালোবাসা, থাকে শেখার অশেষ ক্ষুধা, থাকে অসাধারণ স্মৃতিশক্তি, কঠোর অনুশীলন আর প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলার অদম্য চেষ্টা। তাই আজ আমরা শুধু নজরুলের কবিতা বা সাহিত্য নিয়ে কথা বলবো না। আজ আমরা খুঁজে দেখব একজন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, যার জীবন শুরু হয়েছিল অভাব আর সংগ্রামের মধ্যে, কীভাবে নিজের অদম্য শেখার ইচ্ছা, সীমাহীন কৌতূহল এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে মাত্র 22 বছর বয়সে তিনি এমন এক সৃষ্টি করে গেলেন যা 100 বছর পরেও কোটি কোটি মানুষ তাকে অনুপ্রাণিত করছে, মানুষকে তিনি অনুপ্রাণিত করছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো মানুষ জন্মগতভাবে অসাধারণ হয়ে জন্মায় না। অসাধারণ হয়ে ওঠার পিছনে থাকে শেখার এক অসাধারণ যাত্রা। প্রতিটি অসাধারণ সৃষ্টির পিছনে লুকিয়ে থাকে একটি অসাধারণ শেখার গল্প, আর সেই গল্পের ভিতরেই লুকিয়ে থাকে আমাদের নিজের জীবনেরও অনেক উত্তর। চলুন আজ আমরা খুঁজে দেখি কাজী নজরুল ইসলাম কী লিখেছিলেন, তার থেকেও বড় কথা তিনি নিজেকে কিভাবে গড়ে তুলেছিলেন। এবার আমি আপনাদের একটা রিকোয়েস্ট করি, জাস্ট একটু ইমাজিন করুন, একটু কল্পনা করুন। আমি যদি এখনই আপনাকে বলি একটি কবিতা লিখুন, যেখানে কিনা একসঙ্গে থাকবে শিব, কালী, মহাদেব, রুদ্র, বিষ্ণু, পরশুরাম, ভৃগু, দুর্গা, আল্লাহ, কোরআন, আরবি সাহিত্য, ফার্সি সাহিত্য, সংস্কৃত শাস্ত্র, হিন্দু পুরাণ, গ্রিক মাইথোলজি, পাশ্চাত্য ইতিহাস, ভারতীয় দর্শন, আর সব কিছু এমনভাবে এক সূত্রে রাখবেন যেন পুরো কবিতাটি পড়তে একটুও জোড়াতালি মনে না হয়। বলুন তো আপনাদের মধ্যে কতজন সেটা পারবে? হয়তো আমরা মাসের পর কী করবো, মাস সেই বই পড়বো, নোট বানাবো, গবেষণা করব, কিন্তু একবার ভাবুন, আজ থেকে 100 বছর আগে না ছিল ইন্টারনেট, না ছিল গুগল, না ছিল ইউটিউব, না ছিল চ্যাট জিপিটি অর আদার এআই টুলস। তবু মাত্র 22 বছর বয়সের এক তরুণ তার মস্তিষ্কে এত বিপুল জ্ঞান, এত বৈচিত্র্যময় পাঠ, এত অসাধারণ শব্দভাণ্ডার আর এত গভীর সাংস্কৃতিক চেতনা ধারণ করেছিলেন যে একদিন কলম হাতে নিয়ে সৃষ্টি করলেন বিদ্রোহী। হ্যাঁ, বিদ্রোহী। এটা শুধু একটি কবিতা নয়, এটা একটা চলমান নলেজ নেটওয়ার্ক, এটা এক জীবন্ত লিভিং লাইব্রেরি, এটা মানুষের মস্তিষ্কের অসীম সম্ভাবনার এক জীবন্ত প্রমাণ।
যদি একজন মানুষ কৌতূহলী হন, যদি তিনি প্রতিদিন শিখতে থাকেন, যদি বইকে নিজের সবচেয়ে বড় শিক্ষক বানিয়ে ফেলেন, তাহলে তার মস্তিষ্ক কী করতে পারে? বিদ্রোহী হচ্ছে ঠিক তারই প্রমাণ। আমরা অধিকাংশ মানুষই ফলাফল দেখে বিস্মিত হই, কিন্তু আমি ফলাফল দেখে না, প্রস্তুতি দেখে বিস্মিত হই। কারণ বিদ্রোহী কবিতার জন্ম সেদিন হয়নি যেদিন নজরুল প্রথম কলম ধরেছিলেন। তার জন্ম শুরু হয়েছিল বহু বছর আগে, যেদিন ছোট্ট নজরুল প্রথম একটি বই হাতে নিয়েছিলেন, প্রথম নতুন শব্দ শিখেছিলেন, প্রথম গান শুনেছিলেন, প্রথম প্রশ্ন করেছিলেন, প্রথমবার পৃথিবীকে জানার আনন্দ অনুভব করেছিলেন। মনে রাখবেন, কোনো মহাকাব্যিক সৃষ্টি একদিনে জন্ম নেয় না। তার জন্ম হয় হাজার হাজার ছোট ছোট শেখার মুহূর্ত থেকে, হাজার হাজার বইয়ের পাতা থেকে। আর সেই কারণেই 100 বছর পরেও আমরা কাজী নজরুল ইসলামকে শুধু স্মরণ করি না, আমরা তাকে অধ্যয়ন করি। মানুষের বয়স নয়, তার শেখার গভীরতাই তার সৃষ্টির উচ্চতা নির্ধারণ করে। নজরুল আমাদের শিখিয়েছেন, আপনি যদি প্রতিদিন নিজের ভিতর জ্ঞানের একটি নতুন ইট বসান, তাহলে একদিন আপনিও এমন কিছু সৃষ্টি করতে পারবেন যা সময়কেও অতিক্রম করবে। আমরা সাধারণত বিদ্রোহী কবিতাটাকে শুধু একটি অসাধারণ কবিতা হিসেবে দেখি, কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখি। আমার কাছে বিদ্রোহী শুধু একটি কবিতার কবিতা নয়, এটি কাজী নজরুল ইসলামের শেখার চূড়ান্ত প্রকাশ। বহু বছরের পড়াশোনা, বহু বছরের সাধনা, হাজার হাজার পৃষ্ঠার বই, অসংখ্য গান, অগণিত নতুন শব্দ, পুরাণ, ইতিহাস, ধর্ম, দর্শন, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, যা কিছু তিনি বছরের পর বছর নিজের ভিতরে সঞ্চয় করেছিলেন, তারই এক বিস্ময়কর প্রকাশ বিদ্রোহী। অর্থাৎ বিদ্রোহী একদিনে লেখা হয়নি, এটি ছিল বহু বছরের লার্নিং ডিপোজিটের উইথড্রল। হ্যাঁ, উইথড্রল। একটি ব্যাংকে যেমন মনে করুন আপনি অ্যাকাউন্টে টাকা জমা না রাখলে সেই টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না, ঠিক তেমনই মস্তিষ্কে জ্ঞান, অভিজ্ঞতা আর চিন্তার ভাণ্ডার তৈরি না হলে অসাধারণ সৃষ্টি করাও সম্ভব নয়। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, সফল হতে চাই, এমন কিছু সৃষ্টি করতে চাই যা মানুষ মনে রাখবে, কিন্তু খুব কম মানুষই নিজেকে একটি প্রশ্ন করে, আজ আমি আমার নলেজ অ্যাকাউন্টে কতটা জমা রাখলাম? আজ আমি নতুন কী শিখলাম? নতুন কোন বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়লাম? নতুন কোনো ধারণা বুঝলাম? নতুন কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু শিখলাম? হয়তো আজ তার কোনো দৃশ্যমান ফল পাবেন না, হয়তো আগামীকালও না, কিন্তু 5 বছর পর, 10 বছর পর একদিন আপনার কাজও মানুষকে বিস্মিত করবে। তখন সবাই বলবে, কি অসাধারণ প্রতিভা, ইনবর্ন ট্যালেন্ট। কিন্তু খুব কম মানুষই দেখতে পাবে সেই প্রতিভার পিছনে লুকিয়ে থাকা হাজার হাজার দিনের নীরব জ্ঞান সঞ্চয়ের গল্প। আমার মনে হয় নজরুলের জীবনে আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। এক্সট্রা অর্ডিনারি আউটপুটের আগে সবসময় আসে এক্সট্রা অর্ডিনারি ইনপুট। আপনি যত গভীরভাবে নিজেকে সমৃদ্ধ করবেন, আপনার চিন্তা তত গভীর হবে, আপনার ভাষা তত সমৃদ্ধ হবে, আর আপনার সৃষ্টি ততটাই সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। এবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এই গল্পটা কি শুধু কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেই সত্যি? একদম নয়। চলুন এবার আমরা চলে যাই হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকার সিলিকন ভ্যালিতে। সেখানেও ছিলেন একজন তরুণ, যিনি নিজের সৃষ্টির মাধ্যমে পৃথিবী বদলে দিয়েছিলেন। তার নাম স্টিভ জবস। হ্যাঁ, ঠিক শুনেছেন, স্টিভ জবস। অনেকেই মনে করেন স্টিভ জবসের সাফল্যের রহস্য ছিল প্রযুক্তি, টেকনোলজি, কিন্তু আমার মনে হয় তার আসল শক্তি ছিল, তার যেটা আসল শক্তি সেটা ছিল শেখার প্রতি অদম্য ভালোবাসা। কলেজ ছেড়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু শেখা কখনো তিনি ছাড়েননি। যে বিষয়টি তাকে আকর্ষণ করত তিনি সেটাই শিখতেন, কোনো পরীক্ষার জন্য নয়, কোনো চাকরির জন্য নয়, শুধু জানার আনন্দে, শুধু কৌতূহল থেকে। ঠিক 3 ইডিয়ট সিনেমার র্যাঞ্জোর মতো। হ্যাঁ, 3 ইডিয়ট মনে আছে? সেই 3 ইডিয়টের র্যাঞ্জোকে কখনো কোনো প্রফেসর তাকে ক্লাস থেকে বের করে দিতেন, তখন সে কী করতো? সে আরেকটা ক্লাসে গিয়ে বসতো, কারণ তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল না অ্যাটেন্ডেন্স, সবচেয়ে বড় বিষয়টা ছিল লার্নিং। স্টিভ জবসের মধ্যেও আমরা ঠিক একই মানসিকতা দেখি। তিনি শিখেছিলেন কারণ তিনি জানতে ভালোবাসতেন। একদিন তিনি শুধু মাত্র আগ্রহের বশে ক্যালিগ্রাফির একটি ক্লাসে ভর্তি হলেন, না কোনো পরীক্ষার জন্য, না কোনো ডিগ্রির জন্য, না কোনো চাকরির জন্য, শুধু ভালো লাগতো বলে। সেই সময় হয়তো কেউ কল্পনাও করতে পারেনি এই শেখার মূল্য একদিন কতটা হবে। কিন্তু কয়েক বছর পরে যখন মেশিনটস কম্পিউটার তৈরি হলো, তখন সেই ক্যালিগ্রাফি জ্ঞানী কম্পিউটারের সুন্দর টাইপ ফেস, বিভিন্ন ফন্ট আর নান্দনিক টাইপোগ্রাফির ভিত্তি হয়ে দাঁড়ালো।
পরে স্টিভ জবস তার বিখ্যাত স্ট্যানফোর্ড বক্তৃতায় বলেছিলেন, ইউ কান্ট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দেম লুকিং ব্যাকওয়ার্ড। অর্থাৎ আজ আপনি যা শিখছেন তার মূল্য হয়তো আজই বুঝবেন না, হয়তো আগামীকালও না, কিন্তু একদিন যখন পিছন ফিরে তাকাবেন তখন দেখবেন জীবনের প্রতিটি ছোট শেখা, প্রতিটি বই, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কৌতূহল সব কিছু একসঙ্গে মিলেই আপনার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি তৈরি করেছে। নজরুল ঠিক এইভাবেই শিখিয়েছিলেন, স্টিভ জবসও ঠিক এভাবেই শিখেছিলেন। একজন শব্দ দিয়ে মানুষের চেতনার বিপ্লব এনেছেন, আরেকজন প্রযুক্তি দিয়ে পৃথিবীর জীবনযাত্রাই বদলে দিয়েছেন। ক্ষেত্র আলাদা ছিল, সময় আলাদা ছিল, দেশটা আলাদা ছিল, কিন্তু তাদের সাফল্যের যে ভিত সেটা কিন্তু একটাই ছিল, অদম্য কৌতূহল, কিউরিসিটি, আজীবন শেখার মানসিকতা আর বিচিত্র জ্ঞানকে একসাথে যুক্ত করে নতুন কিছু সৃষ্টি করার অসাধারণ ক্ষমতা। হয়তো এটাই জিনিয়াস হওয়ার সবচেয়ে বড় রহস্য। কিন্তু এইখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, শুধু অনেকেই বই পড়লে কি একজন মানুষ জিনিয়াস হয়ে যায়? উত্তর হলো না। আজ আমাদের হাতে আছে ইন্টারনেট, গুগল আছে, ইউটিউব আছে, চ্যাট জিপিটি সহ অসংখ্য এআই টুল। ইনফরমেশনের কোনো অভাব নেই, বরং আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইনফরমেশন ওভারলোড। তাহলে প্রশ্ন হলো, এত তথ্যের যুগেও কেন খুব কম মানুষ এমন কিছু সৃষ্টি করতে পারে যা 100 বছর পরেও মানুষকে মুগ্ধ করে? কারণ ইনফরমেশন আর উইজডম এক জিনিস না। তথ্য সংগ্রহ করা আজ খুব সহজ, ইনফরমেশন সবাই কালেক্ট করতে পারে, কিন্তু উইজডম তৈরি হয় তখনই যখন আপনি বিভিন্ন জায়গায় নলেজকে কানেক্ট করে নতুন কিছু ক্রিয়েট করবেন। নজরুলের ঠিক সেটাই করেছিলেন। তিনি শুধু হিন্দি পুরাণ জানতেন না, শুধু ইসলামী ইতিহাস জানতেন না, শুধু আরবি, ফার্সি বা বাংলা সাহিত্য পড়েননি। তিনি এইসব জ্ঞানকে এমনভাবে এক সূত্রে গেঁথেছিলেন যেন সব কিছুই একটা গল্পের অংশ, আর সেই গল্পের নাম বিদ্রোহী। স্টিভ জবসও ঠিক একই কাজ করেছিলেন। তিনি শুধু প্রযুক্তি বোঝেননি, তিনি প্রযুক্তির সঙ্গে যুক্ত করেছিলেন শিল্প, নকশা, সৌন্দর্যবোধ এবং মানুষের অনুভূতিকে। তাই তার তৈরি পণ্য শুধু একটি মেশিন ছিল না, একটি অভিজ্ঞতা ছিল, একটি অনুভূতি ছিল। এই কারণেই আমি মনে করি জিনিয়াসরা বেশি তথ্য জানেন বলে অসাধারণ নয়, তারা অসাধারণ কারণ তারা বিচ্ছিন্ন নলেজকে নতুনভাবে কানেক্ট করে এমন কিছু একটা সৃষ্টি করেন যা আগে পৃথিবী কখনো দেখেনি। আর আমার মনে হয় এআই এর যুগে ফিউচারের সবচেয়ে বড় স্কিল শুধু ইনফরমেশন মুখস্থ করা নয়, কারণ ইনফরমেশন এখন সবার পকেটে। ফিউচারের সবচেয়ে বড় স্কিল হবে কানেক্টিং দ্য ডট। হ্যাঁ, কানেক্টিং দ্য ডট। সায়েন্সকে আর্টসের সাথে কী করে যুক্ত করা হবে, হিস্ট্রিকে কী করে টেকনোলজির সাথে যুক্ত করা হবে, লিটারেচারকে কীভাবে লিডারশিপের সাথে যুক্ত করা হবে, আর নলেজকে কীভাবে রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করার ক্ষমতা। কারণ হোয়ার আদার্স সি ইনফরমেশন, এ জিনিয়াস সিজ প্যাটার্ন, হোয়ার আদার্স সিজ ফ্যাক্ট, এ জিনিয়াস সিজ পসিবিলিটিস। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় এমন ক্রিয়েশন যা মানুষকে অতিক্রম করে ইতিহাস হয়ে যায়। আজকের এই আলোচনার শেষে আমি আপনাদের কাছে মাত্র 3টি প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম প্রশ্ন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, আজ আপনি আপনার মাইন্ডে কী ইনপুট দিচ্ছেন? কারণ আজকের প্রতিটি ইনপুটই আগামী দিনের নলেজ ডিপোজিট। প্রতিদিন আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাই, শত শত রিলস দেখি, হাজার হাজার পোস্ট স্ক্রল করি, কিন্তু দিনের শেষে আমরা কি নিজেকে এই প্রশ্নটা করি, আজ আমি নতুন কী শিখলাম? কারণ মনে রাখবেন, ইওর মাইন্ড ইজ লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি প্রতিদিন যা ডিপোজিট করবেন ভবিষ্যতে ঠিক সেটাই উইথড্র করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি শুধু ইনফরমেশন কালেক্ট করছেন নাকি নিজের চিন্তা শক্তিকে সমৃদ্ধ করছেন? ইনফরমেশন এখন কয়েক সেকেন্ডেরই পাওয়া যায়, গুগল বলে দেয়, এআই বলে দেয়, কিন্তু ডিপ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং আর ক্রিয়েটিভিটি এসব কোনো সার্চ ইঞ্জিন আপনাকে দিতে পারবে না। এইসব তৈরি করতে সময় লাগে। এগুলো তৈরি হয় নিয়মিত পড়াশোনা থেকে, গভীর চিন্তা থেকে আর বিচিত্র জ্ঞানকে একসঙ্গে কানেক্ট করার অভ্যাস থেকে। আর তৃতীয় প্রশ্ন, আপনি কি এমন কিছু সৃষ্টি করেছেন যা আপনার উপস্থিতির পরেও বেঁচে থাকবে? কাজী নজরুল ইসলাম আজ আমাদের মাঝে নেই, স্টিভ জবসও কিন্তু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের চিন্তা আজও আমাদের সঙ্গে কথা বলে। একটি বই, একটি কবিতা, একটি গান, একটি আবিষ্কার, একটি প্রতিষ্ঠান, একটি ধারণা, এসব মানুষের শারীরিক জীবনের চেয়ে অনেক দীর্ঘজীবী হতে পারে। হয়তো আমরা সবাই নজরুল হব না, হয়তো আমরা সবাই স্টিভ জবসও হব না, কিন্তু আমরা প্রত্যেকেই এমন কিছু তৈরি করতে পারি যা আমাদের পরিবার, সমাজ বা আগামী প্রজন্মের কাজে লাগবে। মনে রাখবেন, বয়স আপনাকে মহান করে না, সম্পদও আপনাকে মহান করে না। আপনি প্রতিদিন কী শিখছেন, কিভাবে ভাবছেন,
এবং সেই জ্ঞান দিয়ে কী সৃষ্টি করছেন সেটাই আপনার প্রকৃত পরিচয়। হয়তো সেই কারণেই 100 বছর পরে আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করি, কারণ তিনি শুধু একটি কবিতা লেখেননি, তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষের জীবন সীমিত হতে পারে কিন্তু তার সৃষ্টি সীমাহীন হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে।